দীর্ঘদিন পর আমাদের ইএমআরএস এর যে প্রজেক্ট ছিল সেটা সম্পন্ন হলো এবং আমরা নতুন একটি প্ল্যান সামনে এনেছি এবং সেটা পরপর ধারাবাহিকভাবে চলবে। তার আগে কিছু বিশেষ কথা বলার। প্রথমেই বলে রাখি যে আজকে আমি ভিডিও করছি বা ক্লাস করছি 18ই মার্চ 2025। আজকে বিহারের এডুকেশন মিনিস্টার ইতিমধ্যেই বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা রেখেছেন যে বিপিএসসির মাধ্যমে টিআরই 4 এর যে পরীক্ষা, মানে এবার স্বাভাবিকভাবে মন্ত্রীদের কথা বলার মধ্যে কিছু জটিলতা থেকে যায়, এমন ভাবে কথা বলে যেটা সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা রেখেছেন আজকে যে টিআরই 4 প্রক্রিয়া মে মাসের মধ্যে সম্পূর্ণ করবেন। আর এটা মার্চ মাস, এপ্রিল, মে, অর্থাৎ 2 মাস হাতে আছে। এবার মিনিস্টার মে মাস বলেছে এবং আমার মনে হয় যে সেটা মে মাস না হলেও আর সাথে 2 মাস যোগ করা যেতে পারে, অর্থাৎ জুন জুলাই। এই সময়ের মধ্যে কিন্তু বিপিএসসি টিআরই 4 এর পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে। শুধু নোটিফিকেশন নয়, পরীক্ষাও সম্পন্ন হয়ে যাবে এবং সাপ্লিমেন্টারি রেজাল্টের যে বিষয়টা অনেক সময় উঠে এসেছিল বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে, সেই সম্ভাবনাকে সম্পূর্ণভাবে আজকে তিনি ক্লোজ করেছেন এবং বলেছেন যে কোনোভাবেই সেই রকম কিছু না, সেরকম কোনো দিকেই হাঁটা হবে না। একদম ফ্রেশ টিআরই 4 এর প্রক্রিয়া বা প্রসেসিং যেটা, সেটা শুরু হবে এবং সেটা সম্পন্ন হবে মে মাসের মধ্যে। আমাদের ক্লাসরুমে গড়ে প্রায় দুটো পার্ট মিলে 150 জন ক্যান্ডিডেট আছে যারা বিপিএসসি কে টার্গেটে রেখে প্রথম থেকে পড়ে আসছে এবং সেইভাবেই স্টেট 97% ক্যান্ডিডেট ক্লাসরুমের যারা পাশ করে আছে। যারা বিপিএসসি ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে আমি বিশেষভাবে বলছি আজকের এই পর্বের ভিডিওতে, এবং এটাকে ভীষণ সিরিয়াসলি প্রত্যেকে নাও। সেটা হলো বিপিএসসির পরীক্ষার জন্য আর সময় নেই, এই রকমটি ভেবে ফেলো। তার কারণ, যদি নোটিফিকেশন দিয়ে এই যে মে মাস বলেছে, যদি আর 1 মাস 2 মাস আমরা অ্যাডিশনালি যোগও করি, সেটাও কিন্তু বেশি নয়। এবং পূর্বে নোটিফিকেশন দেয়া থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেস 4 মাসের মধ্যে সম্পন্ন করার যেহেতু ইতিহাস রয়েছে বিপিএসসির ক্ষেত্রে, তাই জন্য এক্ষেত্রেও অবাক হওয়ার কিছু নেই। এবং আমাদের মাথায় রাখতে হবে যেহেতু ইলেকশনের একটা ব্যাপার রয়েছে, তাই এবং এডুকেশন মিনিস্টার যেহেতু ডিক্লারেশন দিয়েই দিয়েছেন, তো সেই জায়গা দাঁড়িয়ে এটা কোনোভাবেই এমন হবে না যে এটা হবে না, এইরকমটি হবে না। তো তাই জন্য সবাই যারা বিপিএসসি ক্যান্ডিডেট তারা তার নিজের 100% দিয়ে বিপিএসসি কে ফোকাস করো, প্রত্যেককে। জাস্ট আমি এটাকে আরো একবার বলে অ্যালার্ট করছি, যারা বিপিএসসি ক্যান্ডিডেট সম্পূর্ণ বিপিএসসির জন্য নিজেকে প্রস্তুত করো এই মুহূর্তে। হাতে সময় নেই, নোটিফিকেশন দিলে দেখতে দেখতে দিন চলে যাবে। তোমার নিজের পুরো সিলেবাসটাকে রিভিশন দিতে হলেও একটা মিনিমাম সময় লাগে, তার উপরে জেনারেল পেপার রয়েছে, এই সব কিছু একটা বেশ খানিকটা জটিলতার জায়গা। তাই যারা বিপিএসসি ক্যান্ডিডেট তারা 7-5 কিচ্ছু না ভেবে সম্পূর্ণ নিজেকে বিপিএসসির জন্য এই মুহূর্তে দাও প্রত্যেকে। এটা প্রথম কথা গেল। দ্বিতীয় কথা হলো, আমাদের ক্লাসরুমে এখন কি হবে। ক্লাসরুমে এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অনুযায়ী একটা নির্দিষ্ট স্টেজ অ্যান্ড যেভাবে ইএমআরএস এর মানে অ্যাজ পার সিলেবাস ক্লাস অ্যান্ড পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বিপিএসসির হয়েছে, অলরেডি হয়ে গেছে। তো সেই রকম ভাবেই আমরা এই আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী ক্লাসরুমে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় ক্লাস, মানে যে ক্লাস ইতিমধ্যেই আছে সেই ক্লাস করে কোনোভাবে সময় নষ্ট করা হবে না। প্রয়োজনীয় ক্লাস যেটা দরকার সেটা আমি নিজে
ক্লাসরুমকে মূল্যায়ন করে ঠিক করব যে এই পার্টের ক্লাস দরকার রয়েছে। তো সেই ক্লাস এবং যে প্ল্যান পূর্বের একটি ভিডিওতে প্রকাশ করা হয়েছিল সেই প্ল্যান মোতাবেক ধারাবাহিকভাবে পরীক্ষা শুরু হওয়ার কাজটা শুরু হবে। এবার স্বাভাবিকভাবেই যারা বিপিএসসি ক্যান্ডিডেট তারা এই কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়তে পারে যে আমাদের তো এই মুহূর্তে বললেন বিপিএসসির জন্য পড়ার কথা, আবার বলছেন ওয়েস্ট বেঙ্গল পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, তাহলে কি করব আমরা? প্রথমত দেখো, ক্লাসরুমকে তৈরি করা হচ্ছে কেন? যাতে যে কোনো মুহূর্তে আমরা নিজেরা খুব অল্প সময়ের মধ্যে প্রিপেয়ার্ড হয়ে যেতে পারি। ধরো এই যে আজকে এডুকেশন মিনিস্টার একটা ডিক্লারেশন দিয়েছেন, তার ভিত্তিতে যদি আমি এখন বিপিএসসি প্রিপারেশন শুরু করতাম ক্লাসরুমে, আমি কি পারতাম? 2 মাসের মধ্যে শেষ করতে পারতাম? 3 মাসের মধ্যে পারতাম? পারতাম না। যেহেতু আমাদের ক্লাসরুমে প্রত্যেকটা টপিককে গুরুত্ব দিয়ে তার উপর ক্লাস এন্ড পরীক্ষা সুনিপুণভাবে সাজানো হয়, তাই জন্য আমাদের অনেক বেশি সময় লাগে। তাই আমরা ক্লাসরুমকে আগে থেকে রেডি করে রাখছি। তাহলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এন্ড মিস্ট্রেস এর সিলেবাস অনুযায়ী যেমনটি প্ল্যান হওয়া উচিত এবং প্রস্তুতি 100% করার জন্য যতটা দরকার সেটা অনুযায়ী আমরা এখন ক্লাসরুমকে সাজাবো। এবার যদি আমি ধরে নিই ক্লাসরুমের 500 জনের 500 জনই বিপিএসসি ক্যান্ডিডেট, তাহলে আমি 500 জনকে কি বললাম একটু আগে, যে প্রত্যেকে বিপিএসসির জন্য এই মুহূর্তে ভাববে। তাহলে আমি ক্লাসরুমে যদি এই পিএসসি আমাদের পিএসসির মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসির যদি সিলেবাস অনুযায়ী পরীক্ষা সাজাই, সেই পরীক্ষা তোমার দেখার কোনো প্রয়োজন নেই, এর প্রতি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কেবলমাত্র ক্লাসরুমে রেডি করা হচ্ছে। তাহলে তুমি কখন এটাকে গুরুত্ব দেবে? যখন বিপিএসসি পরীক্ষা হয়ে যাবে তোমার, হয়ে যাওয়ার পর দেখলে একদম পিএসসি নোটিফিকেশন বেরিয়ে গেছে, হাতে বেশি সময় নেই, 3 মাস 4 মাস, এবং আমার সামনে কোনো লক্ষ্য নেই, ইমিডিয়েট লক্ষ্য কোনোটা নেই, তখন আমি পিএসসির সিলেবাস অনুযায়ী একদম 1 নাম্বার পরীক্ষা থেকে শুরু করব। এবং তখন অবশ্যই আমি একটা ইনস্ট্রাকশন, একটা টাইমিং সেট করব যে এই সময়ের মধ্যে এই পরীক্ষাটা হবে, এই সময়ের মধ্যে এই পরীক্ষাটা দিতে হবে, সেই রকমটি গাইড করা হবে। তাই জন্য যারা বিপিএসসি ক্যান্ডিডেট তাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই যে এই মুহূর্তে যদি অ্যাসিস্ট্যান্ট মাস্টার না মিস্ট্রেস এর সিলেবাস অনুযায়ী ক্লাস এন্ড পরীক্ষা শুরু হয়, ক্লাসও তোমার করার দরকার নেই। তুমি তোমার নিজের এই বিপিএসসির সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে তুমি এর ক্লাস করবে, যে ক্লাসগুলো অতিরিক্ত হবে সেই ক্লাস করবে এবং সেই পরীক্ষা দেবে। এটা প্রথমত মানে সেপারেটলি বুঝিয়ে দিলাম যে কি করণীয়, কি করা উচিত। এবার যারা ক্লাসরুমে এমন অনেকে রয়েছে যারা বিপিএসসি তাদের টার্গেট নয়, বা সেই স্টেজ পাসও করেনি বা পরীক্ষাও দেয়নি, তাহলে তারা এখন কি করবে? যেহেতু আমাদের সামনে একটা টেন্টেটিভ একটা ডেট দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে পরীক্ষাটা হতে পারে সেপ্টেম্বর মাস, তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা কি করব? আমরা সেটাকে প্রজেক্ট করে, সেটাকে টার্গেট করে নিজেকে প্রিপেয়ার করব। একটা লক্ষ্য সামনে না থাকলে সেই লক্ষ্য অনুযায়ী আমাদের এগোনো সম্ভব হয় না। একটা লক্ষ্য থাকলে তবেই সম্ভব হয় এগোনোর। তাই যারা বিপিএসসি ক্যান্ডিডেট নয় তারা পুরো পিএসসি যেমনটি আমরা চলবে এখন ক্লাসরুম সেইভাবে চালাবে। এবার যে নতুন অ্যাডমিশন নিয়েছে তার অ্যাজ পার সিলেবাস কোনো ক্লাস এখনো সম্পন্ন করাই হয়নি, পরীক্ষা দেওয়া সম্পন্ন হয়নি, তাহলে সেক্ষেত্রে সে এগুলো অ্যাভয়েড করবে, যেগুলো এর আগেও আমি বুঝিয়েছি। তাই প্রত্যেকে নিজের অবস্থা অনুযায়ী ক্লাসরুম যেভাবে চলবে সেইভাবে সাথে চলতে পারো, অথবা সেটাকে অ্যাভয়েড করে নিজের মতো করে এগোতে পারো। তাই এই বিষয়টা নিজের উপর সম্পূর্ণ 100% নিজে বিচার বিবেচনা করে এই কাজটা করতে হবে যে আমি কি করব। গেল। এবার নেক্সট যেটা কথা সেটা হলো আমাদের ইতিমধ্যে আজকে রিভেরিফিকেশন সম্পন্ন হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের। সেক্ষেত্রে একজন ব্যতীত সবার ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আনফরচুনেটলি একজনের 50% ছিল না গ্র্যাজুয়েশনে,
যেমনটি আমি ইউটিউবের ভিডিওতেও বলেছিলাম যে দুটো দিক বিবেচনা করা হচ্ছে রিভেরিফিকেশনে। সেটা হলো গ্র্যাজুয়েশনে 50%, যদি কারোর অল্টারনেটিভলি মাস্টার ডিগ্রি থাকে তাও চলবে। তো যাই হোক সেটা, এবং বিএড কমপ্লিশনের যে ইয়ার বা টাইমিং বা ডেট সেটা কত, এই দুটো দিককে বিবেচনা করা হচ্ছে রিভেরিফিকেশনে। তো সেই রিভেরিফিকেশন আমাদের ক্লাসরুমের কয়েকজন রয়েছে হাতে গোনা যাদের কালকে আছে রিভেরিফিকেশন। তো যাই হোক অধিকাংশের সফলভাবে সম্পন্ন হয়েছে। আশা রাখি 20 জনের মধ্যে একজন যেহেতু বাদ গেছে আনফরচুনেটলি, বাদ বাকি 19 জন রিভেরিফিকেশন সফলভাবেই সম্পন্ন হবে এবং মেধা তালিকা দেবে খুব তাড়াতাড়ি। এই জায়গায় যেমনটি আমি বলছিলাম যে ফাইনাল রেজাল্ট তৈরি করার সময় কিছু অসঙ্গতি ধরা পড়ে এবং সেই অসঙ্গতি থেকেই রিভেরিফিকেশন করা হয়। আজকে আমাদের একজন ক্লাসরুমের ওখানে রিভেরিফিকেশন করতে গিয়ে সেই বিষয়টাকে আরো নিজে কানে শুনে এসেছে যে এটাই সত্যি, এটাই ফ্যাক্ট, যে ফাইনাল রেজাল্ট তৈরি করার সময় কিছু অসঙ্গতি ধরা পড়ার কারণে আমরা রিভেরিফিকেশন করছি। এবার প্রশ্ন হলো মাদ্রাসার প্রসঙ্গ কেন আমি তুললাম, সেটা হলো মাদ্রাসায় নোটিফিকেশন একটা আসবে এবং সেই নোটিফিকেশনে কত ভ্যাকান্সি থাকবে এটা নিয়ে কলম পত্রিকার একটি লেখা বা একটি রিপোর্ট নিয়ে বেশ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছিল। 14,000 ভ্যাকান্সি, যেটা আমি নিজে দাবি করেছিলাম যে এটা একদম গালগপ্প, এটা কোনোভাবেই সঠিক হতে পারে না। তো সেটা পরবর্তীতে আবার গতকাল একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে 5,000 শিক্ষক পদ মানে পোস্ট রয়েছে। এই 5,000টা, এই জায়গাতেও আমার প্রশ্ন রয়েছে এবং আমি আমার ধারণা যেটা সেটা হলো ম্যাক্সিমাম 2.5 থেকে 3,000 ভ্যাকান্সির নতুন নোটিফিকেশন আসতে চলেছে। অর্থাৎ এই নিয়োগটা যেটা নেয়ার অ্যাবাউট 2,000-এর মতো নিয়োগ হবে, কিছু কম, এবং আগামীতে যে নোটিফিকেশন আসতে চলেছে সেখানে 2,500 থেকে 3,000-এর শিক্ষক মানে পদের একটা নোটিফিকেশন আসবে এবং সেটা খুব শীঘ্রই আসবে। খুব শীঘ্রই বলতে বলা যেতে পারে উইদিন 2 মান্থ, মানে এখনো পর্যন্ত যদি কোনো প্রকার বিপদ না হয়, রেজাল্ট প্রকাশিত হওয়ার পর যদি কোনো প্রকার বিপদ বা জালে না আটকায়, এবং মাদ্রাসা যেভাবে এগোচ্ছে কেউ কোনোভাবে আটকাতে পারবে না জালে, একদম সব সঠিক এবং স্বচ্ছভাবে চলছে, স্টেপ গুলো ঠিকঠাক চালাচ্ছে, তাই আমার মনে হয় কেউ কোনোভাবে আটকাতে পারবে না মাদ্রাসাকে। তো সেটা সফলভাবে সম্পন্ন হওয়ার পর উইদিন 2 মান্থ, ম্যাক্সিমাম 3 মান্থ নতুন নোটিফিকেশন আসতে চলেছে। তাহলে মাদ্রাসায় নতুন নোটিফিকেশনের একটা স্পষ্ট ইঙ্গিত মিলেছে এবং পিএসসি, বিহার পিএসসি আজকে এডুকেশন মিনিস্টার বিধানসভায় দাঁড়িয়ে ডিক্লারেশন দিয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসির আমাদের টেন্টেটিভ ডেট প্রকাশিত হয়েছে, ফুল নোটিফিকেশন আসেনি, একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে। ফুল নোটিফিকেশন কিছু বিশেষ নিয়ম নীতিকে ওখানে ঢুকিয়ে কন্ডিশন জুড়ে দিয়ে ফুল নোটিফিকেশন আসতে পারে। এই কথাটা আমি বলছি যে ওবিসি বা যে ম্যাটার নিয়ে বাধা রয়েছে, বিশেষ করে ওবিসি কেস ম্যাটার যেটা, তো সেটার জন্য কিছু আলাদা স্পেসিফিক কিছু মেমোরেন্ডাম প্রকাশ করে ফুল নোটিফিকেশন আসতে পারে। সেখানে কিছু কন্ডিশন চাপানো থাকবে যে অ্যাজ পার কোর্টের ডিক্লারেশন বা রায় যেটা হবে সেইভাবে সেটা ম্যানিপুলেট হতে পারে ভবিষ্যতে, এরকম কিছু কন্ডিশন চাপিয়ে দিয়ে ফুল নোটিফিকেশন আসতে পারে, অথবা পুরো বিষয়টাকে মিটিয়ে দিয়ে নতুন নোটিফিকেশন আসতে পারে। তো যাই হোক এটা নিয়ে পুরোটা স্পষ্ট নয়, তাই আমি নিজে মন গড়া ভাবে কিছু বলছি না। যেটা হতে পারে সেটা হলো মেমোরান্ডামের মাধ্যমে ফুল নোটিফিকেশন আসতে পারে। তো এই হলো বর্তমান অবস্থা এবং স্কুল সার্ভিসের অবস্থা। 26,000-এর রায় একটা অংশের দাবি এই মাসেই আসবে,
মার্চ মাসেই আসবে রায়। তো সেই রায় দেওয়ার পর আমরা বুঝতে পারবো, তাই আগে থেকে মানে এটার পূর্ব অনুমান করা সম্ভব নয়। তো এই হলো ওভারঅল আমাদের সামনের লক্ষ্য যেগুলো সেগুলো। এবার প্রত্যেকে নিজের সিদ্ধান্ত নিয়ে নিজের মতো করে এগোতে হবে। যারা বিপিএসসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এটাই বলবো যে যেহেতু অনেক বেশি সংখ্যক নিয়োগ হবে এবার, এবং সেটা লাস্ট বিহারের জন্য, মানে সর্বাধিক সংখ্যক, তাই এটা যেন মিস না হয়। যেমনটা তোমরা স্টেট পরীক্ষার ক্ষেত্রে সবাই সম্মিলিতভাবে আগ্রহের সহিত পড়েছিলে বলে 97% ক্লাসরুমের ক্যান্ডিডেট পাস করেছে। তো আশা রাখবো যে ক্লাসরুম থেকে একটা বড় অংশ বিপিএসসি টিআরই 4 এ সফল হবে। সেই দায়িত্ব তোমাদের নিজেদের নিতে হবে। ক্লাসরুম কেবলমাত্র পরপর ধারাবাহিকভাবে সেটাকে সাজিয়ে রেখেছে বা সাজিয়ে দিয়েছে, সেটাকে রপ্ত করার দায়িত্ব প্রত্যেকের নিজের। এবার বিপিএসসির জন্য আমাদের কি আপকামিং প্ল্যান আছে সেটা একটু বলি আমি। সেটা হলো, যেহেতু আমাদের 14টা টেস্ট যেটা প্ল্যান করা হয়েছিল সিলেবাসকে ছোট ছোট ইউনিটে ভাগ করে, সেই পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। তাই জন্য আমাদের নতুন নোটিফিকেশন আসার সাথে সাথেই বা হ্যাঁ, কিছুটা পূর্বাভাস যেটা অলরেডি পাওয়া গেছে, তো সেই জায়গা দাঁড়িয়ে আমরা যেটা করব সেটা হলো সম্পূর্ণ সিলেবাসের ওপরে 80 নাম্বারের পরীক্ষা, যেমনটি বিপিএসসির 5টা অপশন থাকে সেই অপশনকে দিয়ে 80 নাম্বারের পরীক্ষা অন্তত মাসে 2টি করে প্রকাশ করা হবে। যদি আমরা 3 মাস হাতে পাই তাহলে অন্তত 3 দুগুণী 6 অর্থাৎ 6টা পরীক্ষা হবে। এবং বিপিএসসির সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাব টপিক ওয়াইজ টেস্ট অলরেডি ক্লাসরুমে আছে এবং ইউনিট ওয়াইজ বা গ্রুপ ওয়াইজ টেস্ট গুলো রয়েছে। তাই বিপিএসসির জন্য আমি মনে করি ক্লাসরুম 95% প্রিপেয়ার্ড, আর 5% প্রস্তুত হবে এই কমপ্লিট পরীক্ষাগুলো নেওয়ার মধ্যে দিয়ে, যেটা আমার ধারণা যে 6টা অন্তত হবে ক্লাসরুমে। তো বিপিএসসি যারা ক্যান্ডিডেট তাদের জন্য এইটুকু কথা। নেক্সট যে অপশনে আমরা যাচ্ছি সেটা হলো আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এন্ড মিস্ট্রেসের সিলেবাস অনুযায়ী কি করব আমরা, কিভাবে এগোনো উচিত। বিপিএসসি কে মাথা থেকে সরিয়ে দাও, শুধু আমি পিএসসির কথা বলছি। প্রথমত দেখো, পিএসসি পরীক্ষার ক্ষেত্রে সাধারণত নিয়ম অনুযায়ী স্ক্রিনিং টেস্ট যেটা হয় সেটা 100 নাম্বারের হয়, যেটা এর আগেও আমি বলেছি। 2015 সালে তেমন ভাবেই পরীক্ষা হয়েছিল। তো 100 নাম্বারের এই পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো কিছু ইকোনমিক অ্যান্ড রিজনাল পার্টের প্রশ্ন যেটা অত্যন্ত ডায়নামিক, সেগুলো আসে পরীক্ষায়। তাই সেগুলোর জন্য সচেতন ভাবে ক্লাসরুমের পক্ষ থেকে আহ তথ্য কালেকশন করে পরীক্ষা সাজানো হবে। আর তাছাড়া আমরা যেটা করব সেটা আমি পিডিএফটা শেয়ার করে বোঝানোর চেষ্টা করছি বা বলছি। পুরো সিলেবাসকে দেখো এখানে, এবং আগে একটি পিডিএফ প্রকাশ করা হয়েছিল, সেই পিডিএফটা কিছু সংশোধন করা হয়েছে। সেখানেও 6টা টেস্টের প্ল্যান ছিল, এখানেও 6টা টেস্টেরই প্ল্যান আছে, কিন্তু একটু গ্রুপটাকে অন্যভাবে ভাগ করা হয়েছে। সেকশন 1-এ ফিজিক্যাল জিওগ্রাফির যে পার্ট রয়েছে সেই পার্টটাকে পুরোটা আমরা দুটো ভাগে ভাগ করেছি, দুটো টেস্টে ভাগ করেছি। প্রথম টেস্টটা পুরোটাই, এবং এক্ষেত্রে প্রশ্নগুলো কিভাবে করা হবে আমি বলি। কারণ দেখো, যারা পিএসসি প্রিপারেশন নেবে তাদের স্ট্রিক্টলি, তাদের জন্য আমি ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি। স্ট্রিক্টলি যেটা করা উচিত তাদের সেটা হলো প্রত্যেকটা সাব টপিককে ভালো করে পড়তে হবে।
কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এমন ভাবে পড়বে যাতে নিজের পক্ষ থেকে কোনো বা নিজের দিক থেকে কোনো দুর্বলতার জায়গা না থাকে। তুমি যেন নিজে স্যাটিসফাইড হয়ে যাও যে আমি কন্টিনেন্টাল ড্রিফট থিওরি জানি। কারণ পিএসসি মানেই এখানে অনেক কম সংখ্যক ভ্যাকান্সি প্রকাশিত হবে এবং তার জন্য নিয়োগ প্রক্রিয়াটা চলবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কম্পিটিশন মারাত্মক হার্ড হওয়াটা খুব স্বাভাবিক। এবার সবাই আমরা চাকরি পাওয়ার জন্যই ঝাঁপাবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি 30টা ভ্যাকান্সি থাকে, তার মানে বুঝতেই পারছো যে সেটা কত কঠিন একটি পরীক্ষা। তাই জন্য আমাদের কোনো পার্টের মধ্যে যদি দুর্বলতা থাকে, সেই দুর্বলতা ব্যর্থতার কারণ হবে। এবার প্রত্যেকের যেটা করণীয় সেটা হলো কন্টিনেন্টাল ড্রিফট থিওরি শুধু ক্লাস করলাম এবং পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে প্রশ্নগুলোকে অ্যাচিভ করে নিলাম, সেটা অবশ্যই প্রিপারেশনকে ফুলফিল করার একটা মেথড। কিন্তু নিজের থেকে যদি কন্টিনেন্টাল ড্রিফট থিওরির দুর্বলতা থাকে, সেটা কিন্তু নিজের সফল শিক্ষক হওয়ার উপযোগিতার জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই আমাদের প্রত্যেকটা সাব টপিক বা টপিক গুলোকে নিজের মতো করে পড়তে হবে। কিন্তু প্লেট টেকটনিক থিওরি অর্থাৎ তুমি যেন কাউকে বোঝানোর উপযোগী জায়গায় পৌঁছে যাও, ইনফরমেশন গুলো সাজানো থাকে, এলোমেলো নয়। প্লেট বাউন্ডারি, প্লেট বাউন্ডারি অ্যান্ড প্লেট মার্জিন, প্লেট বাউন্ডারির যে আলাদা আলাদা ভাগ আছে, সেই ভাগের সাথে অ্যাসোসিয়েট ল্যান্ডফর্ম গুলো যেন কেউ গুলিয়ে না ফেলে। ঠিক আছে, এবার গুলিয়ে কখন ফেলবে? যখন কেউ এলোমেলো ভাবে পড়বে। তাহলে এলোমেলো ভাবে পড়া যাবে না, সাজিয়ে পরপর পড়বে। ক্লাসরুমে যেভাবে সাজিয়ে সবকিছু হয় সেই রকম ভাবে। তাহলে প্রথম কাজ হলো এটা। এবার দেখো এইগুলোর উপর সব ক্লাস আছে। প্রথম দিকে যে ক্লাস হয়েছে সেগুলোতে বোর্ড ওয়ার্কের একটু দুর্বলতা রয়েছে, কিন্তু আমি চাইলেই সেই ক্লাসকে নতুন ভাবে করতে পারছি না। কেন? তার কারণ সেই ক্লাস যদি নতুন ভাবে করতে হয় তাহলে আমি বাদ বাকি অন্য যে কাজ সেই কাজ করতে পারবো না। পরীক্ষা সাজানো একটা ভাইটাল কাজ, সেটা করা সম্ভব হবে না। এবার যদি আমি ক্লাস করি তাহলে আমাকে পরীক্ষা বন্ধ রাখতে হবে। আবার যদি পরীক্ষা মানে পরীক্ষা হয় তাহলে ক্লাস বন্ধ রাখতে হবে, এটা কিছু করার নেই। তো তাই জন্য আমি কি করব, পিএসসির জন্য কিছু ক্লাসকে নতুন করা হবে। যে ক্লাসগুলো একটু পুরনো, বোর্ড ওয়ার্ক ভালো নয়, বুঝতে অসুবিধা হচ্ছে, সেই ক্লাসগুলো নতুন করে করা হবে। কিন্তু তার জন্য স্পেসিফিক ভাবে ক্লাসরুমে পরীক্ষা সাজানো বন্ধ থাকবে যখন ক্লাস চলবে আমাদের, এবং একদম পুরো প্ল্যান করা থাকবে যে আপকামিং ক্লাস এটা, আপকামিং ক্লাস এটা। যেমনটি পরীক্ষার ক্ষেত্রে দেয়া থাকে না আপকামিং টেস্ট এটা, তো সেই রকম ভাবে ক্লাসের ক্ষেত্রেও পুরো ক্লাস প্ল্যান থাকবে যে আপকামিং ক্লাস এটা এটা। তাহলে যে ক্লাস মনে হবে প্রয়োজন সেই ক্লাসগুলো হবে, এবং লিমিটেড টাইমের জন্য টেস্ট বন্ধ থাকবে। যেগুলো একদম প্রজেক্টেড টেস্ট ব্যতীত যে নর্মাল টেস্ট গুলো, সেগুলো বন্ধ থাকবে। এবার দেখো, পিএসসির প্রস্তুতির জন্য আমাদের তো টপিক ওয়াইজ টেস্ট সাজানোর প্রয়োজনীয়তা নেই। কেন? কারণ কন্টিনেন্টাল ড্রিফট থিওরি অলরেডি আছে, অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশান বেসিন এর উপর পরীক্ষা অলরেডি আছে, প্লেট টেকটনিক পরীক্ষা আছে, ইপিরোজেনিক অরিজেনিক মুভমেন্ট এর সাথেই একসাথে দেয়া আছে, ডিফারেন্ট কাইন্ড অফ ল্যান্ডফর্ম অ্যান্ড দেয়ার অরিজিন, ভলকানো বা ভলকানিক ইরাপশন এর উপর ক্লাস আছে, আর্থকুয়েক এর উপর ক্লাস অ্যান্ড টেস্ট অলসো আছে। তাহলে এর উপর আলাদাভাবে কোনো টেস্ট আসবে না, ভালো করে বুঝতে হবে। এর উপর আলাদাভাবে কোনো টেস্ট আসবে না, টেস্ট অলরেডি আছে। এর জন্য আলাদাভাবে প্রয়োজনীয় ক্লাস আসতে পারে, যে হ্যাঁ এই ক্লাসটা একটু আপগ্রেড করা প্রয়োজন, তাহলে সেই ক্লাসটা করা হবে। গেল। তাহলে তোমরা যারা প্রিপারেশন শুরু করবে একদম প্রথম থেকে পিএসসির, তাদের জন্য আজকের পর থেকে আমি যেমনটা বলছি সেইভাবে ফলো করো। প্রথম কাজ হলো তুমি তোমার মতো করে প্রত্যেকটা টপিক ওয়াইজ পড়াকে সম্পন্ন করো এবং তার পরীক্ষা দেওয়াটা সম্পন্ন করো। এক্ষেত্রে সেলফ স্টাডি করতে পারো, যদি হাতে সময় না থাকে ক্লাস করাটাই এনাফ। ক্লাস করা এবং টেস্ট দেয়া, এর মধ্যে দিয়ে নিজে প্রত্যেকটা পার্টকে কমপ্লিট করে ফেলো। ধরো আমি ডেট দিলাম, আজ থেকে 15 দিন পর ওয়েস্ট বেঙ্গল পিএসসি টেস্ট 1 হবে। তাহলে তোমার কাজ হলো এই 15 দিনের মধ্যে টেস্ট 1 এর মধ্যে যে যে পার্ট আছে সেই পার্টের
টপিক ওয়াইজ টেস্ট অ্যান্ড ক্লাস রিভিশন করা সম্পন্ন করতে হবে, কারণ টেস্ট 1 আসতে চলেছে। তাহলে টেস্ট 1 আসা মানে তোমার কাজ হলো পরীক্ষাগুলো যেগুলো অলরেডি তুমি দিয়েছো, ওয়েদারিং এর পরীক্ষা অলরেডি দিয়েছো, তুমি মাস ওয়াস্টিং এর পরীক্ষা অলরেডি দিয়েছো, তাহলে সেই পরীক্ষাগুলোকে ওপেন করে আরো একবার দেখে নেয়া, চোখ বুলিয়ে নেয়া, এটা হলো তোমার কাজ। এবং তারপরে যে টেস্ট 1, সেই টেস্ট 1 যে দিনে হবে সেই দিনে টেস্ট 1টা দেয়া। এবার টেস্ট 1 হলো সাপোজ ধরো 100 নাম্বারের, 100ই হবে এবং সেখানে নেগেটিভ মার্কিং থাকবে। তো স্বাভাবিকভাবেই সেই 100র মধ্যে তুমি কত পাচ্ছ সেই প্রাপ্ত নাম্বারটা সহজেই তোমাকে বুঝিয়ে দেবে যে নিজের প্রস্তুতি কোন জায়গায় আছে। এইভাবে আমরা কি করব, আমরা প্রত্যেকটা পার্টকে সম্পন্ন করব, প্রত্যেকটা পার্ট এইভাবে সম্পন্ন হবে। এবার যখনই প্রজেক্টেড ডেট দেয়া হবে যে টেন্টেটিভ ডেট এত, সেই ডেটের মধ্যে তোমার কাজ হবে তুমি পুরো প্রত্যেক পার্টকে রিভিশন করে ফেলা এবং পরীক্ষাটা দেয়া। এইভাবে সামনে এগোবো প্রত্যেকে। এবং এর জন্য আমরা সময় নেব। কেন সময় নেব? তার মাঝে যেহেতু আমাদের নতুন ক্লাস আসবে, আবার স্যাট পরীক্ষা রয়েছে, আবার ওয়েস্ট বেঙ্গল বিপিএসসির জন্য 80 নম্বরের পরীক্ষার প্ল্যান থাকবে এর মাঝেই। তাই জন্য এগুলো ধীরে ধীরে চলবে। কেন ধীরে চলবে? মাঝখানে এগুলো চলবে বলে। যেহেতু এখনো আমাদের ফুল নোটিশ আসেনি, তাই জন্য আমরা দৌড়াবো না, কারণ দৌড়ালে হবে না, তাহলে হোঁচট খেতে হবে। এবং পিএসসির যেহেতু একটা সম্ভাবনা চলে এসছে, তাই জন্য এটার জন্য একটু আমাদের স্পিড বাড়াতে হবে। আর ফুল নোটিফিকেশন চলে আসলে আমাদের দৌড়াতে হবে। ওকে, তাহলে এটা গেল ফার্স্ট পুরো ফিজিক্যাল জিওগ্রাফির প্রথম পার্ট, টেস্ট 1 এটা। টেস্ট 2 তে যেটা নেওয়া হয়েছে সেটা হলো মূলত ক্লাইমেটোলজি পার্ট রয়েছে একটা বড় অংশ, 5 এবং 6 ক্লাইমেটোলজির পার্ট রয়েছে। দেখো, এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট সব দেখবে পরীক্ষা আছে। এবং যারা নতুন ক্লাসরুমে অ্যাডমিশন নিয়েছো তাদের উদ্দেশ্যে বলবো, টেস্টের একটা পিডিএফ আছে, টেস্ট লিস্টের একটা পিডিএফ আছে, সেই পিডিএফটা সার্চ করে তুমি দেখে নিতে পারো যে ওই নামের পরীক্ষাটা কত নাম্বার পরীক্ষা। কারণ এখানে ধরো 335টা পরীক্ষা চলছে, তো স্বাভাবিকভাবেই তুমি খুঁজে বের করাটা অনেক কঠিন এতগুলো পরীক্ষার মধ্যে। তাই আমাদের সবচেয়ে ভালো উপায় হলো সেই পিডিএফটা ওপেন করে সার্চ করব, সেখানে গিয়ে লিখলাম যে প্রেসার বেল্ট। তাহলে প্রেসার বেল্ট সাপোজ ধরো সিএল 75 নাম্বার পরীক্ষা, তাহলে সিএল 75 বের করে পরীক্ষাটা দিয়ে দিলে। তো এইভাবে প্রত্যেকের পরীক্ষাগুলো খুঁজে খুঁজে বের করতে পারো, সহজ হবে। আর ক্লাস করার ক্ষেত্রে যেমন সার্চ অপশনে গিয়ে সেই ক্লাস রিগার্ডিং কিছু একটা লিখলেই বেরিয়ে আসছে। ক্লাসের ক্ষেত্রে সমস্যা নেই, টেস্টের ক্ষেত্রে এই সমস্যা রয়েছে, সেটা এইভাবে সমাধান করবে। টেস্ট 2 এর অন্যান্য পার্ট কি রয়েছে? ক্লাইমেটোলজি পার্ট, প্রেসিপিটেশন অরিজিন অ্যান্ড টাইপ। এটা রেড কালার করা হয়েছে এই কারণে যে এর প্রেসিপিটেশন অরিজিন অ্যান্ড টাইপের ওপরে, বেসিক্যালি টাইপের ওপরে, এবং অরিজিন দ্যাট মিনস বিভিন্ন থিওরি আমাদের জানতে হবে, তার উপরে ক্লাস হবে। ক্লাসরুমে আমার মনে হয়েছে এই বিষয়ে দুর্বলতা আছে, তাই অরিজিন অফ প্রেসিপিটেশন এর ওপর আমাদের ক্লাস করতে হবে, করে দেওয়া হবে সেটা। সাইক্লোন, অ্যান্টিসাইক্লোন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ওয়ার্ল্ড ক্লাইমেট, এগুলোর প্রত্যেকটার সাব টপিক ওয়াইজ টেস্ট আছে এবং সেই সঙ্গে ক্লাস আছে, তাই কোনো টেনশন নেই। টেস্ট 3 তে পুরোটাই এনভায়রনমেন্টাল জিওগ্রাফির পার্টকে নেওয়া হয়েছে। কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট, ইকোলজি, ইকোসিস্টেম, concept of biodiversity, environmental pollution, degradation, conservation, greenhouse effect and global warming, and man-environment relationship. তো এই পার্টটা রয়েছে টেস্ট 3 তে। গেল টেস্ট 4 এ ইকোনমিক জিওগ্রাফি রয়েছে। পুরো সিলেবাসের আগে ক্লাসে বুঝিয়েছি, তাই এখানে আমি বলছি না। যাদের ইচ্ছে পুরো সিলেবাস বোঝা, তারা আগের ক্লাস দেখে নেবে, তাহলে বুঝে যাবে সিলেবাসে আলোচনা করা হয়েছে। তাহলে ইকোনমিক জিওগ্রাফির এই পার্টটা হলো ডায়নামিক পার্ট, বেশ খানিকটা পরিবর্তনশীল। তাই তথ্য আমাদের কারেন্ট তথ্য যেমন জানতে হবে, সেই সঙ্গে
বিভিন্ন স্ট্যান্ডার্ড বইগুলোকে ফলো করতে হবে, যাতে করে কোনোভাবে ফসকে না যায়। ইকোনমিক জিওগ্রাফি মানেই পরিবর্তনশীল একটি বিষয়। এখানে সেন্সিটিভ পার্টের মধ্যে যেমন দেখো, প্রথমে বলছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস ফেভারেবল ফর দ্য লোকালাইজেশন অফ ফলোয়িং মেজর ইকোনমিক অ্যাক্টিভিটি, মানে লুম্বারিং সম্পর্কে জানতে হবে, এগ্রিকালচার এবং সেই সংক্রান্ত ডাটা যেগুলো পরিবর্তনশীল সেটা জানতে হবে। এগ্রিকালচারের মধ্যে ইন্টেন্সিভ সাবসিস্টেন্স, এক্সটেন্সিভ কমার্শিয়াল অ্যান্ড প্ল্যান্টেশন এগ্রিকালচার, এর পুরো গ্লোবালি এর অবস্থান প্রকৃতি বিচার করতে হবে। ফিশিং এর ক্ষেত্রেও ডাইনামিক বিষয়, মাইনিং ডাইনামিক, কোল, পেট্রোলিয়াম, আয়রন ওর, দেয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউটিলাইজেশন। পাওয়ারের মধ্যে কনভেনশনাল সব ঢুকবে, কনভেনশনালে যত কিছু আছে, এবং নন কনভেনশনাল বর্তমানকালে যত কিছু আছে সব ঢুকবে। গেল। পাঁচে রয়েছে, এবং ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রেও আয়রন অ্যান্ড স্টিল, অ্যালুমিনিয়াম, কটন টেক্সটাইল অ্যান্ড জুট ইন্ডাস্ট্রি। কারেন্ট তথ্য আমাদের জানতে হবে, অলরেডি ক্লাসরুমে সাজানো আছে, টেনশনে কিছু নেই। তবুও সেটাকে যখন এই টেস্ট গুলো দেওয়া হবে সেই টেস্টে ওর গুরুত্ব রাখা হবে আর কি। টেস্ট 5 এ রয়েছে হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির মধ্যে প্রথমেই কনসেপ্ট অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল রিজন অফ আর্থ, দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, রোলের মধ্যে ক্লাইমেটের রোলস, ড্রেনেজের রোল, রিলিফের, in localizing human activity with particular reference, food gathering concept, pastoralism and subsistence agriculture. Human geography aspect এগুলো দেখতে হবে। Settlement pattern, rural and urban, hierarchy of urban settlement and growth and distribution of all population, এগুলো সবই সুন্দরভাবে আমাদের ক্লাসরুমে অলরেডি হয়ে গেছে, তাই টেনশনে কিছু নেই। আর 6 নম্বর লাস্ট যেটা রয়েছে সেটা হলো জিওগ্রাফি অফ ইন্ডিয়া। জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে যা আছে এগুলোও পরিবর্তনশীল, ডাইনামিক, তাই এগুলোর উপরে আমাদের স্পেশাল ধ্যান দিতে হবে। ঠিক আছে, তো এর উপরে টেস্ট 6 হবে, টেস্ট 6 পুরোটা এর উপরে, এবং এর উপরে ক্লাস হবে মূলত রিভার ভ্যালি প্রজেক্টের উপর ক্লাস হবে, ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নের উপর ক্লাস হবে, এবং রিজনাল ডিসপ্যারিটির উপর ক্লাস হবে। বাদ বাকি কোনো পার্টের ক্লাসের প্রয়োজনীয়তা নেই, সেগুলো অলরেডি আছে ক্লাসরুম। তাহলে এই টোটাল হলো আমাদের পিএসসি প্রজেক্ট হলো এটা। এই প্রজেক্ট অনুযায়ী আমরা এখন সামনে এগোবো, এবং ধারাবাহিকভাবে ক্লাস আপগ্রেডেশন অ্যান্ড টেস্ট এগুলো চলবে। যারা পিএসসি ওয়েস্ট বেঙ্গল বিপিএসসি তাদের ক্ষেত্রে আরো একবার আমি সচেতন করব যে সবাই নিজের দায়িত্বে পিএসসির সিলেবাস অনুযায়ী নিজের পড়া সম্পন্ন করো। ক্লাসরুমের যে পরীক্ষাগুলো অলরেডি, যে দেখো পরীক্ষাগুলোর কোড, অনেক কোড আছে না, যেগুলো স্টেট বলে যে কোডগুলো রয়েছে, স্টেট মানেই হলো সেটা পিএসসির জন্য। তো সেই স্টেট কোডের পরীক্ষাগুলো এবং বিপিএসসির যে কোড দিয়ে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো সবাই যেগুলো সাবমিট অলরেডি করে ফেলেছো সেই পরীক্ষাগুলোকে রিওপেন করে দেখো, প্রশ্নগুলো যেন মাথা থেকে বেরিয়ে না যায়। এবং সেই সঙ্গে এনসিইআরটি অ্যান্ড পাঠ্য বই, টেক্সট বই যেগুলো রয়েছে সেগুলো, সেই পার্টগুলো দেখতে হবে। এবং জেনারেল পার্ট, যেটা এর আগেও আমি পিএসসি প্রিপারেশন যারা নিচ্ছে তাদের উদ্দেশ্যে বলেছি, যে জেনারেল পার্ট যেহেতু 40 নাম্বার, মানে একটা ভাইটাল অংশ, কারণ 80 + 40 120 নাম্বারের এই পরীক্ষায় 40-এরও অনেক গুরুত্ব রয়েছে। তাই সেই 40টাকেও গুরুত্ব দিয়ে সামনে এগোবে। অনেকে এরকম হয় যে সাবজেক্ট সে খুব ভালো পারে, দেখা গেলো কোনো কারণে সে জেনারেল পেপারে একদমই দুর্বল, সেক্ষেত্রেও কিন্তু মেধা তালিকায় নাম রাখাটা খুব কঠিন। তো এটা গেল বিষয়। আমরা এবার ধারাবাহিকভাবে পুরো প্ল্যান করে পিএসসির জন্য যথাযথ ক্লাস অ্যান্ড টেস্ট এগুলো সাজাবো। এইভাবেই সামনে এগোবে, ঠিক আছে আমাদের প্রজেক্ট। তো সবাই নিজের দায়িত্বে প্রপার ওয়েতে নিজের প্রিপারেশন শেষ করো। যারা পিএসসির প্রিপারেশন নিচ্ছ, বিপিএসসির, তারা একদম সময় নষ্ট করো না। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস, এক্ষেত্রেও যারা
প্রস্তুতি নেবে তারা সিরিয়াস ভাবে প্রিপারেশনটা নেবে। কারণ আ হুট করে নোটিফিকেশন দিলে হাতে সময় মোটেই পাওয়া যাবে না। এবং এটাও আমাদের মানতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কাঠামোই দুর্বল এবং পিএসসির ক্ষেত্রেও সেটা যে বিশাল স্পিডে চলবে এমনটাও নয়। মানে গরুর গাড়ির মতো চলারই সম্ভাবনা প্রবল আরকি। তো তবুও আমাদের নিজেদের প্রিপারেশনকে আ ফুলফিল করা এবং 100% নিজে প্রিপেয়ার্ড হওয়া এটা নিজের দায়িত্ব। তো সেই কাজটা সবাই করবে এবং আ তার সাথে অ্যাসোসিয়েট যে ফিল্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ সেগুলোকেও সাথে নিয়ে এগোবে। ঠিক আছে? কারণ এটা এর আগে আমি অনেকবার বলেছি বয়সের ক্যাটেগরির উপর নির্ভরশীল। যে ২৫ বছর বয়স সে শুধুমাত্র টিচার হওয়ার জন্য পড়বে এটা বাঞ্ছনীয় নয়। তো সেক্ষেত্রে সে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এর জন্য প্রিপারেশন নেবে। তাই এজ ক্যাটেগরি অনুযায়ী নিজের অবস্থা অনুযায়ী নিজের প্রিপারেশন সামনে এগিয়ে নিয়ে চলো। ঠিক আছে? এইটুকুই আজকের এই পর্বের ক্লাস বা আলোচনা ছিল। আ আমাদের ধারাবাহিকভাবে ক্লাস অ্যান্ড টেস্ট আ এরপর থেকে চলবে। ঠিক আছে?